আমরা প্লে করছি আমাদের আজকের এপিসোডের অডিও ক্লিপটি। শুনুন তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম রাসেল ভাই মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ। আমার বাসা পাবনার ঈশ্বরদীতে। আমি এখন পাবনার এডওয়ার্ড কলেজে লেখাপড়া করতেছি। আমি প্রায় রাসেল ভাই 2015 সাল থেকে ভূত এফএম শুনতাম। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমি এখন পর্যন্ত ভূত.com শুনতেছি। তো রাসেল ভাই, সবার গল্প শুনতাম, নিজের কাছে ভালো লাগতো, তো কখনো নিজের গল্পটা পাঠানো হয় নাই। তো আজকে ভাবলাম যে পাঠাই দিই। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার সত্য ঘটনাটা অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নাই। আসলে বলতে পারবো না যে আমার ঘটনাটা একেবারে ভয়ানক নাকি, সেটা দর্শকই বলবে। তো ভাই বেশি কথা না বলে চলুন আমার সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই আমার ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকে। আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হার গ্রামে। তো আমার জন্মের পরে আমি, ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মুর। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিই রাসেল ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল। তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইডে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হইতো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যেতে পারি না, একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো আমার আম্মু একদিন দুপুরের দিকে আমাকে কোলে করে ওই বাসার পিছনের যে রাস্তা ওটা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো রাসেল ভাই বলে রাখি প্রথমে যে আমার ওই নানির সাথে একটা জিন থাকতো, যেটা আপনার ওই শিমুল গাছে থাকতো আর কি। এটা পরে আমার আম্মুদের থেকে আমরা শুনছি যে, তো যেদিন আমাকে ওই নানির বাসায় নিয়ে যাচ্ছিল, তখন আম্মু যেই আমাদের বাসা থেকে ওই গলি দিয়ে নানির বাসায় যাবে, শিমুল গাছটা যখনই পার হয়েছে, হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে আমি আর নড়াচড়া করতেছি না, কোনো আওয়াজ করতেছি না। তখন আমার আম্মু খেয়াল করে যে আমার গালে বড় বড় আঙ্গুলের ছাপ, আমার গালটা একদম লাল টকটকা হয়ে আছে, আর আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। তো এটা দেখে আমার আম্মু চিল্লায় উঠছে যে কি হলো, সবাই ডাকাডাকি শুরু করলো। আমার দাদিরা গেল, আমার আব্বু বাসায় ছিল না, আব্বু অফিসে ছিল, আমার আব্বু ঈশ্বরদীতে চাকরি করে সরকারি। তো সেক্ষেত্রে আব্বু অফিসে ছিল। আমার দাদিরা আসলো, আসার পরে দেখে এই অবস্থা। আমার ওই নানির, যেহেতু আমার বাসা থেকে আমার আম্মু নানির বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, তো আমাকে সর্বপ্রথমে নানির বাসায় নিয়ে যায়। ওখানে আমার একটা ফুফা ছিল যে মসজিদে নামাজ কালাম পড়াইতো, ধার্মিক ছিল, তো ওনাকে ডেকে নিয়ে আসে। আসার পরে আমাকে ঝাড়াফু দিয়ে সুস্থ করে তোলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তারপরে আমার ওই ফুফা সবাইকে বলে যে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল, তখন ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই
এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো। আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়। আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করলো, করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়। আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য। আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খোলে। তো তারপরে রাসেল ভাই অনেকদিন আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মুর আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে তো, গ্রামে প্রায় 8টা-9টা অনেক রাত। তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে, তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তোবা কেউ আসে। উনি সাথে সাথে হাইটে হাইটে আসতেছে। তা গ্রামের মানুষটা রাসেল ভাই, তো উনি বলল যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসে না। তো হঠাৎ দেখা যায় বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শন শন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তোবা কোনো জীবজন্তু হবে, সাপ হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছে। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিছে একবার, বাসের ঝাড়ের মধ্যে যে একটু এদিকে আয়, শুনতো ভাই ডাক দিছে। তাম্মু দাঁড়াইছে, বলে কে? আর কোনো কথা বলে না। আবার যে সামনের দিকে হাঁটা শুরু করছে তখন আবার ডাকে, নাম ধরে ডাকে। তো ওই সময় রাসেল ভাই পিছনে কেউ থাকার কথা নাই। তো নানু একটু খেয়াল করছে যে কি, তখন দেখে রাসেল ভাই যে ওই বাসের ঝাড়ের ভিতরে দেখে একটা মানে দুটা চোখ, মানে অনেকটা বিড়ালের চোখের মতো, কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় 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 চোখ, একদম লাল টকটকা, মানুষের রক্ত চোখ, বড় বড় করে নানির দিকে তাকায় আছে আর নানিকে কাছে ডাকতেছে। তো এটা দেখে নানি তো খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার ফলে নানি বাসায় যাওয়া ভুলে সোজাসুজি দৌড়ায় আমাদের বাসায় চলে আসে। আর সে আব্বুকে খুলে বলে যে এই ব্যাপার। তো আম্মু তখন আর নানিকে আর বাসায় যেতে দেয় না, যে আজকের রাতটা তুমি আমাদের এখানে থেকে যাও। তো নানি আমাদের বাসায় সেদিন থেকে যায়। যাওয়ার পর রাসেল ভাই প্রায় অনেকদিনই এমনই ছোটখাটো ঘটনা প্রায় ঘটতেছিল। তো এর কিছুদিন পরে রাসেল ভাই আমরা আমাদের দাদির বাসা থেকে আমরা পাশের গ্রামে আমার জায়গা কিনে আমার আব্বু বাসা করে আমার নানির বাসার এলাকায়, ওখানে বাড়ি করে। তো আমরা ওখানে চলে যাই। তো রাসেল ভাই ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরে আমরা গ্রামে আমার আব্বুর মন টিকতেছিল না। তারপর আমার আব্বু যেহেতু ঈশ্বরদীতে চাকরি করত, শহরে চাকরি করত, সেই ক্ষেত্রে রাসেল ভাই যাতায়াতের একটু সমস্যা ছিল, যার কারণে আমরা পরিবার সহকারে আমরা ঈশ্বরদীতে চলে আসি। ঈশ্বরদীতে আসার পরে রাসেল ভাই আমরা যে পোস্ট অফিস কলোনি থাকে, আমার আব্বু যেহেতু রেলের চাকরি করতো, পোস্ট অফিসের চাকরি করতো, ডাক বিভাগে, রেলওয়ে ডাকে। তো সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস যে কলোনি, রেল কলোনি, ওটাতে আমরা উঠি। এটা দোতলা বাসা ছিল কলোনির ভিতরে। তো ওই কলোনিতে আমরা ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমে। তো আমি তখন ছোট ছিলাম, যেহেতু ওগুলো আম্মুর থেকে পরে শোনা। তো একদিন আমার বড় আপার নাম হচ্ছে মুক্তি। তখন বড় আপার বয়স হচ্ছে আপনার এই 10-11 এমন হবে। তো আমার বড় আপা আমার কাপড় চোপড় নাইট দেওয়ার জন্য ছাদে গেছে। ছাদে গেছে। আমি প্রথমে আসলে আমি কলোনির একটু বর্ণনা দিয়ে দিই। কলোনিটা আসলে অনেক বড়, এখানে সরকারি চাকরিজীবী সবাই থাকে। আর আমরা ওখানে একটাই দোতলা বাসা ছিল, আমরা দোতলায় থাকতাম, নিচে একটা ফ্যামিলি থাকতো, আর আসলে সব একতলা বাড়ি, মানে কলোনির ভিতরে ঘেরা দেওয়া আর কি। পাশে একটা পুকুর ছিল, মানে অনেক গাছপালা দিয়ে ঘেরা রাসেল ভাই। আর আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখে নিবেন।
তো তারপরে রাসেল ভাই যখন আমার আপু আমার জামা কাপড় ওই দোতলার ছাদে নাড়ি দিতে গেছিল প্রায় ভর দুপুর বেলা, তখন হঠাৎ করে আপু খেয়াল করে যে ছাদের কিনারে এক সাইডে একটা প্রায় আপুর বয়সেরই এই 8-9 বছরের একটা মেয়ে দাঁড়ায় আছে, চুল ছেড়ে দিয়ে এই দাঁড়ায় আছে। তো আমার আপু ওখানে তেমন আমার আপুর কেউ খেলার ছিল না, যেহেতু আপুর বয়স অল্প ছিল তখন, বড় আপার। তো সেই ক্ষেত্রে আপা যায়, যে বলে যে তোমার নাম কি? তো দেখে মেয়েটা কোনো কথা বলে না। তো আপু ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই মেয়ের সাথে কথা বলতেছিল। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, আমার আম্মু রান্না বান্না করবে, তো সেজন্য আমার আম্মু আবার কি করছে, আমার বড় আপুকে ডাকার জন্য ছাদে চলে গেছে। ছাদে যা দেখে যে রাসেল ভাই আমার আপু ছাদের ওয়ালের উপরে দাঁড়ায় আছে, আর একটু হলে ধরেন ছাদের থেকে পড়ে যাবে এমন অবস্থা। রাসেল ভাই তারপরে আমার আম্মু দৌড়ায় যায় আমার আপুর হাত ধরে নিচে নামায় রাসেল ভাই আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি ছাদের ওখানে উঠছো কেন, আর একটু হলে তো পড়ে যাইতা। তো আমার আপু জিজ্ঞেস করে যে আমি তো ওর উপর উঠিনি। আপু তখন মানে হুশ আসছে যে আপু কোথায় দাঁড়াইছিল, মানে রাসেল ভাই একেবারে ছাদের কিনারে, আর একটু হলে পড়ে যাবে। তো তারপরে রাসেল ভাই আপু জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন গেছো? তো জিজ্ঞেস করে যে আমি এখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর সাথে কথা বলতেছিলাম। তা আম্মু বলে কই মেয়ে? পরে আপু জায়গায় দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তা আম্মু বিষয়টা সেভাবে নেয় না। তা আম্মু আপুকে নিয়ে আসার পরে রাসেল ভাই, তো তারপরে কিছুদিন পর থেকে আমার প্রচন্ড জ্বর, আমারও জ্বর আপুরও জ্বর, এত পরিমাণে জ্বর সারেই না, মানে একেবারে না বাঁচার মতো অবস্থা। আর কিছুদিন পর পরই ধরেন আমাদের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমার আম্মু একটা জিনিস এখানে রেখে দিচ্ছে, ওই জিনিসটা ওখানে পাওয়া যাচ্ছে না, মানে এই সামনে রেখে দেয় আর পাওয়া যায় না, এমনই ঘটনা দিন হচ্ছিল। তারপরে রাসেল ভাই আমরা কলোনিটা চেঞ্জ করি, আমার আব্বা শহরে একটা জায়গা কিনে ওখানে আমরা বাসা করি, এখনো পর্যন্ত আমরা ওই বাসাতেই থাকি। তো রাসেল ভাই, তো এখানে এই ঘটনাটা যখন এখানে হচ্ছিল, তো আমরা চেঞ্জ করে আমাদের নতুন বাসায় চলে যাই। তো যাওয়ার পর থেকে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই অনেকদিন প্রায়। তো আমি আস্তে আস্তে বড় হই, আমার বড় অপরও বিয়ে হয়ে যায়, আর মেজ অপরও বিয়ে হয়ে যায়। জাস্ট আমার বাসায় আমি, আমার ছোট আপু আর আম্মু থাকতাম। তো আব্বুর বেশিরভাগ রাতের সময় ডিউটি পড়তো, আব্বু আর ডে ডিউটি করতো না। তো রাসেল ভাই আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠে যাই। আমার মূল ঘটনা প্রায় এখান থেকেই শুরু রাসেল ভাই। আমি যখন 10-এ উঠে যাই, তো আমার যে স্কুলটা ছিল রাসেল ভাই, ওই স্কুলটা ছিল হচ্ছে ওই কলোনি থেকে 2 মিনিট দূরে হবে। তো রাসেল ভাই আমি একদিন স্কুলে যাই, আমার এসএসসি পরীক্ষার আগে, মডেল টেস্ট পরীক্ষার আগে এই ঘটনা। তো আমি স্কুলে যাই, তো আমার বন্ধুরা বলল যে সবাই চলো আজকে আমরা একটু ফুটবল খেলবো। তো রাসেল ভাই ফুটবল খেলবে, তো আমরা সব বন্ধুরা মিলে মাঠে গেলাম। মাঠটা ছিল হচ্ছে রাসেল ভাই, মাঠটার নাম ছিল স্টেডিয়াম মাঠের পাশেই ছিল ওই কলোনিটা রাসেল ভাই, আমরা যে প্রথমে থাকতাম ওই কলোনিটা রাসেল ভাই। তো রাসেল ভাই আমরা ওখানে খেলতে গেলাম। তো বন্ধুরা খেলার পরে, তো সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই, সেজন্য আমরা ফুটবল খেলার প্রোগ্রামটা করছিলাম। তো বৃষ্টি হওয়ার ফলে খেলার পরে আমাদের সবার গায়ে মোটামুটি কাদা লেগে গেছিল। তো আমরা ভাবলাম, প্রথমে বলছিলাম রাসেল ভাই ওই কলোনিতে একটা পুকুর ছিল। তো আমরা সব বন্ধুরা বললাম যে ঠিক আছে, আমরা ওই পুকুরে খেলার পরে গোসল করে তারপর সবাই বাসায় যাবো। তো রাসেল ভাই আমি বললাম ঠিক আছে চলো সবাই যাই। তো সবাই গেলাম। যাওয়ার পরে রাসেল ভাই আমার সব বন্ধু বান্ধব ওই কলোনির ভিতরে ঢুকলাম, ঢুকে সব বন্ধুরা তো পুকুরে নেমে গেছে আগেই। তো আমি কলোনিতে ভিতরে ঢোকার পর থেকে রাসেল ভাই, একদম ঢোকার পর থেকেই আমার মানে মনে হচ্ছিল, আমার একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, যে আমার ঘাড় এত ভার হয়ে আছে, মনে হচ্ছে ঘাড়ের উপর 3-4 জন বসে আছে রাসেল ভাই। মানে এত পরিমাণে শরীর খারাপ হতে লাগতেছিল, মানে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো লাস্টে আমি আমার বন্ধুদের বলে আমি ওখান থেকে চলে আসি রাসেল ভাই, যে আমার শরীর খারাপ করতেছে, আমি আর গোসল করব না, আমি বাসায় যাই, তোমরা থাকো।
এটা বলে রাসেল ভাই আমি চলে আসি। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমার প্রায় 1 সপ্তাহ জ্বর, মানে জ্বর সারে না তো সারেই না। তো তারপরে রাসেল ভাই আমি প্রায় স্কুলে আমার যাওয়া বন্ধই হয়ে যায়। তো তারপরে এরকম 9 দিনের দিন আমার জ্বরটা একটু সারে। তারপর থেকে রাসেল ভাই আমি মানে স্কুলে যাওয়া প্রায় বন্ধই করে দিছিলাম। রাসেল ভাই জ্বর সেরে যাওয়ার পরে আমি প্রায় স্কুলে যাওয়া বন্ধই করে দিছিলাম। তো জ্বর সারার পর থেকে রাসেল ভাই আমার সাথে নতুন নতুন কিছু সমস্যা শুরু হচ্ছিল। যেমন আমি যখন বাসার ভিতর থাকতাম অকারণেই আমি রেগে যেতাম। মানে আমার বাসায় এত সমস্যা শুরু হলো রাসেল ভাই যা বলা যাবে না। যে আমার আব্বু আম্মুর সাথে রাগারাগি, এই ছোট ছোট কথাই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যেত। আমি যখনই রাসেল ভাই বাসার বাইরে থাকতাম তখন সবকিছু ঠিক, কিন্তু যখনই আমি বাসায় ঢুকবো রাসেল ভাই তখনই মানে কি হয়ে যায় রাসেল ভাই যে মারামারি পর্যায়ে চলে যায় রাসেল ভাই। তো এই কারণে আমি স্কুলেও যাই না, আবার বাসার বাইরে থাকলে ঠিক ভালো থাকি, আবার ভিতরে ঢুকলেই আপনার ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাসার আব্বুর যারা বন্ধু বান্ধব ছিল মহল্লায়, তারা আব্বুকে বলছিল যে হয়তো বা সোহাগের কোনো সমস্যা আছে, তোমার একটু ডাক্তারের কাছে দেখাও বা একটা হুজুরে দেখাও। তো আমার সাথে কিন্তু তখন আসলে কোনো সমস্যা নেই, খালি বাসায় ঝামেলা মারামারি, এই ঝগড়াঝাটি, এটা আপুর সাথে ছোট আপুর সাথে আমার ঝগড়াঝাটি, অশান্তি। মানে এক কথায় আমি বাসায় মেয়ে মনে সহ্যই করতে পারতাম না। আমার রুমে আমি যখন থাকতাম আসলে আমি রুম সবসময় ভিতর থেকে তালা মেরে রাখতাম, আর আমার রুমে কাউকে ঢুকে দিতাম না রাসেল ভাই। তো একদিন আমার আম্মু আব্বুকে বলে যে তুমি একটু যাও আমাদের মসজিদের হুজুরকে একটু ডেকে আনো, সবাইকে দেখাও। তো রাসেল ভাই আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো হুজুরের সাথে দেখা গেল আমাদের মাদ্রাসা মসজিদ। তো ওখানে যায় কথা বলে। তো কথা বলার পরে হুজুর বাসায় এসে আমার ঝাড়াফু দেয়, পানি পরে দিয়ে যায়, দিয়ে চলে যায়, বলে তেমন কিছু না, সমস্যা নাই, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন আর দেখে শুনে থাকতে বলেন, তাহলেই হবে। তো বলে চলে যায়। তো রাসেল ভাই ওই দিন রাত্রে থেকে ঘটনাটা আরো বেড়ে যায় রাসেল ভাই। তো তখন শীতের সময় ছিল রাসেল ভাই, শীতের সময় ছিল, মানে শীত কেবল পড়ছে। তো আমার একটা অভ্যাস ছিল রাসেল ভাই, গরম হোক শীত হোক আমি ফ্যান দিয়ে কাঁথা মোড় দিয়ে শুয়ে থাকতাম। তো তখনও রাসেল ভাই আমি কম্বল গায়ের উপর দিয়ে আমি ফ্যান সাইড দিয়ে শুয়েছি। তো ফ্যান সাইড দিয়ে শুয়েছি রাসেল ভাই। তারপরে আমার এত পরিমাণে শীত লাগতেছিল, মানে শীতের এমনি দিন, তাও পরিমাণে এত পরিমাণে রুমটা ঠান্ডা হয়ে গেছিল। রুমের বাইরে গরম রাসেল ভাই, কিন্তু রুমের ভিতরে এত ঠান্ডা মানে বলা যাবে না। তারপর আমি ওইটা ফ্যান অফ করে দিয়ে 2টা কম্বল নিয়ে আমি শুলাম। শোয়ার পরে রাসেল ভাই আমার মানে একটু অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে আমার ঘরে অন্য কেউ আছে, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। তো দোয়া কালাম করে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাসেল ভাই মানে হয় না যে হালকা ঘুম ভেঙে যায়, এই পাশ ও পাশ হলে, মানে ডান পাশ থেকে বাম পাশে হলে ঘুমটা ভেঙে যায় বা হালকা হয়ে যায়। তো হঠাৎ আমার মানে এই পাশ ডান কাছ থেকে আমি বাম পাশে হয়েছি। বাম পাশে হচ্ছে আমার আমার টিভি সাইডে, মানে খাটের পাশে বাম সাইডে হচ্ছে ফাঁকা। তো আমি যে ডান সাইড থেকে বাম পাশে হয়েছি, হালকা চোখ খুলছে, তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে কেউ যদি মানে 2টা হাত খাটের উপরে রেখে, মানে মাথাটা হাতের উপরে রেখে আমার দিকে তাকায় আছে, ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল টকটকা বড় চোখ আর দাঁত বার করে মানে আমার দিকে ভয়ানক ভাবে হাসতেছে। আসলে আমি এখন বলতেছি, আমি আমার রুমে বসেই রেকর্ড করতেছি আর আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা বলতে, যে আমি মানে সেদিনকার যে চেহারা রাসেল ভাই আমি ওটা ভোলার মতো না রাসেল ভাই। আমার দিকে লাল চোখ করে তাকায় আছে, মনে হচ্ছে আমার পুরো রেগে আছে, কিন্তু হাসতেছে আমার দিকে তাকায় রাসেল ভাই। তখন আমি ভয়ে এক লাফাই উঠি রাসেল ভাই, আমি চেকুর দিয়ে উঠি। ওই দিন আবার রাত্রে আমার আব্বুর ছুটি ছিল। তো আমার আব্বু, ছোট আপু, আম্মু সবাই রুমে চলে আসে। আমার রুমে আসার পর থেকে আমার আব্বু চেক করে কি কেউ আছে নাকি, কি হয়েছে। আমি বলি আব্বু এই ব্যাপার, আমি তো ঘামতেছি রাসেল ভাই, খুব প্রচুর পরিমাণে ঘামতেছি।
তারপরে আব্বু খাটের নিচে টিচে চেক করে করে দেখে যে না কিছু নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো, তুমি ঘুমায় পড়ো। তো আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে রাসেল ভাই, যেহেতু আমার আব্বু আম্মুর রুম পাশেই, আমার আব্বু এই বিষয়টা একটু খেয়ালে নেয়। তো পরে হুজুরের কাছে এইসব আলোচনা করে, তো হুজুর বলেন সমস্যা নাই, আমি একদিন আপনার বাসায় আসবো না। তো রাসেল ভাই তো একদিন আমার তারপরের দিনই আমাদের মাদ্রাসার হুজুর আর একটা হাফেজ সাহেব এলাকার ওই আসছে, বাসায় আসছে। তো বাসায় আসার পর থেকে রাসেল ভাই ওই যে হাফেজটা ছিল এলাকার, ও বাসায় ঢুকছে, ঢুকে আমার দিকে তাকানোর পর থেকে রাসেল ভাই ও মানে হুজুরের রাখে ও বাসা থেকে চলে গেছে। বলছে আমি আসতেছি, আইসে বাসা থেকে চলে গেছে, আর আসে না, ও চলে গেছে। তারপরে হুজুর বলছে যে হাফেজ সাহেব চলে গেল, আচ্ছা আমার তাহলে পরে আসবো না, হয়তো কোনো কাজ আছে। তো হুজুর যায়, পরে ওই হাফেজ সাহেবের সাথে দেখা করছে, দেখা করার পরে আপনি চলে আসলেন কেন? তো হুজুরে ওই হাফেজ সাহেব বলছিল যে ওই ছেলের সাথে কিছু আছে, কারণ আমি বাসায় যখনই ওই হাফেজ সাহেব ঢুকছিল তখন ওনারও মানে অস্বাভাবিক লাগছিল, মানে ওনার শরীর খারাপ ছিল, সেজন্য উনি চলে যায়। তো পরে ঘটনাটা আব্বুকে বলে যে এই ব্যাপার, হয়তো বা আপনার বাসায় কোনো খারাপ কিছু আছে। তো এটা শোনার পরে আমার আব্বু আম্মুকে জানায়, আম্মু এটা শুনে তো অনেক ভয় পায় যে আসলেই তো আমাদের বাসায় যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো তো অস্বাভাবিক। তো তারপরে রাসেল ভাই আমার আম্মু একটা হুজুরে আনতে বলে, তো আমার মাদ্রাসার হুজুরকেই বলে। তো হুজুরের একটা বন্ধু ছিল, উনিও আপনার এইসব কাজ করতো, ওনাকে বাসায় নিয়ে আসে বিকালবেলা। তো রাসেল ভাই যেদিন থেকে ধরেন আমার আব্বু হুজুরদের জানাইছে, মানে আমার বাসায় হুজুরদের যাতায়াত বাড়ছে, সেদিন থেকে আমার ঘটনা আরো ভয়ানক থেকে ভয়ানক হচ্ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই যখন ওই হুজুরের বন্ধুকে নিয়ে আমার বাসায় আসছে, আসার পরে আমার ঘরে ঢুকছে, ঢোকার পর থেকে আমার ঘর এত ঠান্ডা, মানে দিনের বেলায় এত ঠান্ডা, ঘর দুপুর বেলা রাসেল ভাই মানে ঠান্ডা, অস্বাভাবিক ঘরে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছে রাসেল ভাই। তো তারপরে ঘরের ভিতর বসে আমিও খাটে বসে আছি। তো হুজুর কি করছে রাসেল ভাই, তো আমার আসলে তারপরে আমার আর কিছু মনে না, হঠাৎ করে আর আমার খেয়াল নাই কিছু। পরে আমি এই ঘটনাটা পরে আম্মুর কাছ থেকে শুনছি যে হুজুর যখন রাসেল ভাই বাসায় ঢুকছিল, ঢোকার পরে আমার রুমে আসার পরে ওই হুজুর এই রুমের ফ্লোরে বসে আর একটা পিতলের এই তোমার কলসি জাতীয় কিছু মাঝখানে রেখে বসে আসন বসানোর পরে রাসেল ভাই উনি আমার হাত ধরে বলে যে হাতের কনিষ্ঠ আঙ্গুলি ধরে চেপে ধরে আমাকে কিছু জিজ্ঞেস করে। তো বলে যে তোমার নাম কি? আমার নাম জিজ্ঞেস করে রাসেল ভাই। তো আমি আমার নাম জেনারেলি আমার নাম বলে আমি সোহাগই বলি। তো কিন্তু উনি ওনার দুইটা আঙ্গুল আমার মুখের ভিতর দেয়। তো আমি তখন হাসতেছিলাম। সাধারণভাবে মানুষের মুখের মধ্যে আঙ্গুল দিলে মানে হাসার কথা না হতো, আমি অনেক জোরে জোরে হাসতেছিলাম। যখন হাসতেছিলাম রাসেল ভাই, তখন আমার ওই বাসা যেহেতু মানে সেমি ফাঁকা ছিল, মানে দেওয়াল গুলা পাকা ছিল, উপরে টিন ছিল। তো টিনের পরে ধুবুর করে ইট পাথরের ঢেলের আওয়াজ। কিন্তু রাসেল ভাই কোনো ওখানে আমরা আব্বু বাইরে যায়, দেখা যায় কোনো ঢেল ইট পাটকেল নাই, অটোমেটিক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উপরে ভাঙিয়ে যাচ্ছে, এরকম অবস্থা রাসেল ভাই দিনের উপরে। তো তারপরে রাসেল ভাই তো উনি আর কিছু করে না, উনি উঠে বাড়ির বাইরে চলে যায়, যে আব্বুকে বলে যে ছেলের সাথে হয়তো একটা সমস্যা আছে, তো আপনার মাদ্রাসা থেকে 2টা হাফেজ নিয়ে আসেন। তো সরি রাসেল ভাই, একটা হাফেজ আনার কথা বলছিল, ছোট বাচ্চা একটা আনার কথা বলছিল। তো মাদ্রাসার একটা ছেলে ছিল, নাম ছিল আবু, বাচ্চা ছেলে হাফেজ। তো ওকে নিয়ে আসে, যেহেতু মাদ্রাসার হুজুরও ছিল, তো ওকে নিয়ে আসে রাসেল ভাই। আনার পরে ওই দিনই আবার আসন বসার পরে বিকালের দিকে তো ওই আবু চারাতে সরিষার তেল দিয়ে ওকে দেখতে বলে যে দেখো তো কিছু দেখতে পারো নাকি। তো তখন আমি নর্মাল রাসেল ভাই, তখন মুখ দেখতে বলে। তখন দেখার পরে রাসেল ভাই ওই আব্বুরা পাশের রুমে যায়, কথা বলতে থাকে। তো আবার আমার রুমে এসে জিজ্ঞাসা করে
যে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় যে তোমার আশেপাশে কেউ আছে? আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, এরকম আমি বলি। তো তারপরে রাসেল ভাই ওই হাফেজ, বাচ্চা হাফেজ ডাকে, ওকে আবার দেখতে বলে, আমার সামনে বসায়। তো রাসেল ভাই পরে ওই বাচ্চা বলে যে আমি আমার চারার মধ্যে দুজনে দেখতে পারতেছি, একটা হচ্ছে দুজনে মহিলা দেখতে পারতেছি, যে একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়স্ক, মানে একজনের বয়স হচ্ছে আপনার প্রায় 20 থেকে 25-এর মধ্যে, আর একজনের বয়স হচ্ছে আপনার একটু বেশি বয়স্ক আর কি। হ্যাঁ, তো এটা বলে। তো তখন ওই হুজুর বলে যে আপনার, আমার আব্বুকে বলে যে আপনার ছেলের সাথে 2টা পরী আছে, মানে মহিলা জিন আছে, যাদের পরী বলা হয় আর কি, আছে। তো যার কারণে ও আপনার মহিলা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে ও যখনই বাসার ভিতর ঢোকে তখনই ও আসর করে, যার ফলে আপনাদের সাথে ঝামেলা করে। আর যেহেতু বাসার বাইরে গেলে ওর উপরে এই আসরটা একটু কম হয়, যার কারণে বাসার বাইরে ও সবার সাথেই ভালো, খালি বাসায় যখন ঢুকে আপনারা খেয়াল করেন, বাসায় ঢুকলে আপনার ও এইরকম ক্ষিপ্র হয়ে যায়, আর ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এই কারণে আর কি। তো আমার আম্মু বলে হ্যাঁ এই ব্যাপারে তো তোর রুমে কাউকে ঢুকতে দেয় না। তো এই হওয়ার পর থেকে রাসেল ভাই, তো হুজুর বলে তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে চলে যায় যে এটা পরে রাখবেন হাতে সবসময়। তো আমি রাসেল ভাই তাবিজ আমার বিশ্বাস রাখি না, আমি তাবিজে বিশ্বাস রাখি না। তো আমি 2-1 দিন ভালো যায়, পরে থাকি, সমস্যা নেই। পরে একদিন স্কুলে যাই, ওই আবার খেলাধুলা করি টিফিনে আমরা। তো টিফিনে খেলাধুলা করতে লাগে, আর আসলে কখন ওই তাবিজ ছিঁড়ে কোথায় পড়ে গেছে আর খেয়াল করিনি, বাসায় আসছি খেয়ালও নাই। তো রাসেল ভাই আমি ওই দিন রাত থেকে আবার সমস্যা শুরু হয়, রাসেল ভাই ভয়ানক অবস্থা ধারণ করে। ওই দিন রাত্রে আমি শুয়ে আছি, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, বেশি করছে তো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো রাসেল ভাই তখন রাত কত বাজবে, ওই দিন আমার আব্বু আবার অফিসে ডিউটিতে আছে, বাসায় শুধু আমি, আমার ছোট আপু, আমার আবার বড় আপুর ডেলিভারি হয়েছে বাচ্চা। তো বাচ্চা আমাদের বাসায় আছে, বড় আপা আছে, ছোট আপা, আমি আর আমার আম্মু রাখছে। তো রাসেল ভাই আমি শুয়ে আছি, তখন রাত 1টা কি 1:30 আনুমানিক, যেহেতু অনেক আগের ঘটনা। তো এরকম আমি তখন রাসেল ভাই ক্লাস 10-এ পড়ি, এটা হচ্ছে আপনার প্রায় 2016 সালের ঘটনা, এখানে 16 সালে মানে শীতের সময়কার। তো তখন রাসেল ভাই আমি যখন রাত শুয়ে আছি, তখন রাত 1-1:30 বাজে, তো অনেক রাত্রি। রাসেল ভাই আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, তো হঠাৎ মানে আমি খেয়াল করতেছি যে আমার লেপের উপর দিয়ে যদি কেউ এরকম হাত বুলায়, মানে মুখের উপর দিয়ে যদি হাত কেউ নিয়ে যায় পরশ মারানোর জন্য, আবার যদি দড়ি বা চুল জাতীয় কিছু যদি ওই লেপের উপর দিয়ে ক্রমাগত লাড়াচাড়া করে, তাহলে একটা অনুভব হয় না রাসেল ভাই, শিরশির এটা অনুভব হয়, অমন লাগতেছে। তো আমি রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে যাই, যেহেতু পূর্বে আমার সাথে কিছু ঘটনা ঘটছে, আমি একটু ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার ফলে রাসেল ভাই আমি সম্পূর্ণ লেপের মধ্যে ঢুকে যাই, লেপের মধ্যে মাথা ঢুকাই নিয়ে লেপের মাঝখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে কি আছে নাকি, কেউ আছে নাকি। তো আমি রাসেল ভাই হালকা লেপের মাঝখান থেকে মাথাটা বাইর করে রুমের ভিতরে তাকাই, আমি ডিম লাইট জ্বলতেছিল রাসেল ভাই। তো আমার খাটের পিছনের সাইডে, খাটের সামনের সাইডে হচ্ছে আপনার আমার একটা আলনা আছে, একটা চেয়ার আছে। তো রাসেল ভাই চেয়ারের সাইডে দেখি যে মানে ঘুম অন্ধকার, কিন্তু ওই জায়গায় একটু ঘুমো সংযোগ, আমার মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, একটা অবয়ব টাইপের দাঁড়ায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা মানুষ দাঁড়ায় আছে। আমি অর্ধেক দেখছি, মানে মাজার উপরে সাইড, যদি আমি খাটার উপরে ছিলাম পায়ের দিকে দেখতে পারিনি, মাজা থেকে মাথা সাইড পর্যন্ত ঘুমো অন্ধকার, কিন্তু মনে হচ্ছে চুলগুলো অনেক বড় বড়, মানে বাতাসে এরকম মানে লড়তেছে, এরকম অবস্থা। এইটা দেখে রাসেল ভাই আমি মানে জোরে লাফায় উঠি, লেপ লাফায় উঠি। তারপর থেকে রাসেল ভাই আমার আর খেয়াল নাই, আমার আম্মু পরে ঘটনাটা আবার আমার আম্মুর থেকে শোনা, যে আমি যখন চিল্লাই উঠি রাসেল ভাই, তখন আমার আম্মু রাত জায়গায় ছিল, কারণ আমার ওই যে বড় বোনের বাবু হয়েছিল, তো রাত্রে
ওই বাচ্চার কাপড় চেঞ্জ করার জন্য উঠছিল। তখন আমি চেক রুমে উঠে আমার বড় আপা, আম্মা, ছোট আপা সবাই রুমে চলে আসে। আসার পরে দেখে যে আমি খাটের উপরে বসে আছি, কোনো কথা বলতেছি না, কোনো খাটের উপরে বসে আছি, মাথা নিচু করে বসে আছি। তো তখন আমার আম্মু এসে জিজ্ঞেস করে কি হয়েছে চিকুর মালিক, আমি কোনো কথা বলিনি না রাসেল ভাই। তখন আমি আমার আম্মুকে ধাক্কা মেরে ফেলাই দিই, তোরা কেন আমার রুমে আসছিস, রুম থেকে বাইর হয়ে যা, এখানে কারোর আসার দরকার নাই, চলে যায়। এইভাবে কথা মানে হালকা গলা কণ্ঠ ভার মোটা মোটা কণ্ঠে বলতেছে রুম থেকে বার হয়ে যা, তোরা আমার রুমে আসবি না, এইভাবে বলে বাইরে যেতে বলতে। আম্মু ভাই কি হয়েছে হ্যান তেন। তো রাসেল ভাই আমি এত রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার ফলে আমার আম্মু রাগে আমার আব্বুকে ফোন দেয় যে দেখো সোহাগ এরকম পাগলামি করতেছে, তুমি আসো। তো আসো, তো যেই বলছে, তো আমি বলছে আমার আব্বু আমার অফিস থেকে একটা লোকে নিয়ে আমার বাসায় আসছে। কি হয়েছে, আমি তখন বসে আছি রাসেল ভাই। আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আব্বু আসতেছিল তখন আমি আবার মোটামুটি নর্মাল হয়ে গেছিলাম। এর মাঝে নর্মাল হয়ে গেছিলাম, আমি আম্মুদের রুমে বসেছিলাম। তখন যে আব্বু রুমে মানে বাড়িতে আসছে, কারেন্ট বিল দিয়েছে, তখন থেকে আমার আর হুঁশ নাই। তখন কি হয়েছে পরের ঘটনা আবার আম্মুর থেকে শোনা যে আব্বু যখন বাসায় আসছিল রাসেল ভাই, ঢুকলো, যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামিক দিকে খুব মনোযোগী ছিল। বাসায় আসার পর থেকে আব্বু আসার আগে কিন্তু আমি বলতেছিলাম যে আব্বু ডেকে নিয়ে আসো, আমি আজকে বাসায় থাকবো না, আমি আব্বুর অফিসে যে আজকে থাকবো। কিন্তু যখনই আব্বু আসতেছিল আমি মানে না ওকে আসছে, হ্যাঁ ও কেন আসছে, আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, আব্বুকে চলে যেতে বলো, আমি কোথাও যাব না, এভাবে বলতেছিলাম। তা আব্বু বললো চলো যাই, আজকে আমার সাথে অফিসে থাকো, ভালো লাগবে নি। তো আব্বুর সাথে যে আঙ্কেলটা আসছিল উনি বললো যে চলো যাই, আমাদের সাথে আজকে একটু বসে গল্প করো। তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি না রাসেল ভাই। তো আমি তখনই বলে অনেক ক্ষিপ্র হয়ে উঠি, যেহেতু আমার আপুর বাচ্চা ছিল, তা আপু বাচ্চাটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। যাওয়ার পরে আমি ওই রুমে রাসেল ভাই জাজিম ছিল, জাজিম বলতে তোষক, মোটা তোষক, ওইটা আমি আমার বাম হাত দিয়ে বলে মাঝখান দিয়ে টান দিয়ে মানে নখের মতো টান দিয়ে আঁচড় মারি ছিঁড়ে ফেলি রাসেল ভাই জাজিমটা। তখন আমার চোখ মুখ বলে অনেক রক্ত লাল হয়েছিল, আর আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছিল রাসেল ভাই। তো এটা দেখে আমার আব্বু আমাকে চাপে ধরে যে কি হয়েছে, সবাই অস্বাভাবিক ভাবে তাকায় আছে যে আমার এক হাতে বাম হাতের আঁচড়ে জাজিম মাঝখান থেকে ছিঁড়ে গেছে রাসেল ভাই একেবারে। এই অবস্থা। তারপরে রাসেল ভাই নিয়ে যায়, আমাকে অন্য ঘরে টাইনে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যাই না, সবাই ধাক্কি করে মানে ফাইলে দিয়ে আমার আব্বুরও পায়ে কেটে যায়। তো তারপরে আমার আব্বু দোয়া কালাম পরে বলে আমার ফু দেয়, আয়াতুল কুরসি করে ফু দেয়, অনেক দোয়া কালাম করে ফু দেয়। তারপরে বলে আমি একটু নর্মাল হই, তারপরে আমি একটু স্বাভাবিক হয়ে রাসেল ভাই। তারপরে আমি মানে ঘুমাই যাই, অটোমেটিক আমি ঘুমাই যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, কিন্তু 11টা-12টা বেজে গেছে ঘুম ভাঙে, কিন্তু তারপর আমার শরীর এত ব্যথা করতেছিল রাসেল ভাই, মানে শরীর মনে হচ্ছিল আমার কেউ মারছে, এমন অবস্থা। তারপরে এরকমই সমস্যা তো প্রায় হচ্ছিল। তো একদিন খেয়েছে, আমি শুয়ে আছি রাসেল ভাই, আবার রাত্রে এই ঘটনা, তখন রাত ওই 1টা-1:30 এরকম বাজে রাসেল ভাই। তো আমার বড় বোন আমার ওই ভাগ্নেক আপনার খাওয়ানোর জন্য উঠছে, দুধ খাওয়ানোর জন্য উঠছে, ঘুম থেকে উঠছে। তো বাচ্চারা রাত্রে জেগে থাকে, উঠছে, আমার আম্মুরা উঠছে। তো আমার আপু দেখে যে আমার রুমের ভিতর থেকে এক ধরনের আলো দরজায় নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ঘরের লাইট অফ করে শুইতাম রাসেল ভাই, তখন আমার আপু দেখতে আসে যে কিসের আলো, যাই দেখি। তো রাসেল ভাই আমার আপু যখন আমার রুমের দরজার ওখানে আসে, দেখে দরজা খোলা। তো আমার আপু দরজাটা ভিড়া দিয়ে খুলে রুমের ভিতরে তাকায়। তো রাসেল ভাই আমার আপু যেটা দেখে, আসলে আমি কথাটা বলতেছি আমার হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার আপু ঢুকে যেটা দেখে রাসেল ভাই, যে আমার বালিশের সাইডে মানে একটা মেয়ে, আপুর বয়সী হবে, একটা মেয়ে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে। আর আবার আপু ওই সাইডে তাকাইছে, দেখো ওই সাইডে একটা মহিলা
আমার দিকে আমরা আগে চলে তাকাচ্ছে, মানে ঘরের মধ্যে দুইজন তো আমার দিকে তাকায় আছে খাটের দুই পাশে। এটা দেখে আমার আপু জোরে চিৎকার মারার ফলে মানে আমার আম্মুরা চলে আসে। আবার চিৎকার মারার ফলে পাশের বাসার অত রাত্রেও পাশের বাসার লোকজন চলে আসে যে কি হয়েছে। এসে দেখে যে এই অবস্থা, আমি ঘুমিয়ে আছি, চিৎকার করতেছে, তাও আমি ঘুমাইছি, আমি উঠি না। পরে এসে আমার সব ধাক্কা দেখি করতেছে, তা আমি উঠি না। তো অনেকক্ষণ পরে আমার মুখ পানি টানি মারার পরে আমি ঘুম থেকে উঠছি রাসেল ভাই। পরে উঠে আমি জিজ্ঞেস কি হয়েছে, হ্যাঁ তো তোমাকে এত ডাকাডাকি করতেছি আমরা, তুমি ওঠো না কেন? আমার তো মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখতেছি যে আমি একটা মেঘের উপর দিয়ে ভাসতেছি, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। এটা আমি বলি, তারপরে বলে যে না সমস্যা তো আছে। তো সকালে আমার মাদ্রাসার হুজুরে আমার আব্বু বাসায় নিয়ে আসে বলে যে দেখেন এই সমস্যা হচ্ছে। তো হুজুর আবার ওই মাদ্রাসায় চলে যায় মাদ্রাসায় ওনার সাথে জিন ছিল, ওই জিন চালান করে দেখে, যে জিজ্ঞেস করে যে সমস্যা কি, আমি আপনাদের কালকে জানাবো। তো আমার আব্বুরা পরের দিন নামাজে যায়, হজরের নামাজের পরে হুজুর জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে। তো হুজুর যেমন বলে আর কি, যে আমি খোঁজ নিছি যে সোহাগের সাথে এরকম দুইটা পরীর মতো আছে মহিলা জিন, তারা কোনো কারণবশত সোহাগের উপর একটু রেগে আছে, আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে। হ্যাঁ, তো এটুকুই বলে, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে আমি এটা কাজ করতে পারবো না, আমার একজন জানা আছে, আমি উনাকে যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে তুমি দেখতে জন্ডিসের রোগের মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে, তো উনি একদিন বাসায় এসে বলে বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার 4 সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা 4 সাইডে 4টা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায়, আমি স্কুলে গেছিলাম, তো এর মধ্যে আব্বু 4 সাইডে 4টা পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার নর্মাল। কিন্তু তখন আবার শুরু হলো রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা আসে না যে রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়, বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগায় খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না, হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা নিয়ে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগারাগি। তো রাগারাগি আমি তখন বাসার বাইরেই রাসেল ভাই। তো আমি তখন সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উম্মাদের মতো চারি সাইডে ঘুরতেছি, বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই, আমি ঘুরতে পাকা ফান ভাঙে এত খোরা ঘুরছি যে ভিতর থেকে রাসেল ভাই একটা সাপ বাইর হয়ে, মাটির ভিতর একটা সামনে ঘুরতেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর যে চলে গেছে আমি খেয়াল করিনি রাসেল ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমাকে সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে আমি তারপরে খুঁড়ে একটা হাতে একটা কিছু বাঁধে রাসেল ভাই, পাঁচ যেমন আমি ওই পাতাটা ভাঙে ঘুরাই দিই রাসেল ভাই, তার ফলে কি হয় যে ওই যেটা 4 সাইডে ছিল আমার 4 সাইডের থেকে ভাঙে ঘুরাই দিই রাসেল ভাই। আমার তো কিছু মাথা আসতেছিল না, আমার হাতের আঙ্গুল টাঙ্গুল মানে মাটি খোঁড়ার ফলে সান টান ভাঙার ফলে আমি এত শরীরে শক্তি ছিল যে আমি সান ভাঙে মাটি খুঁড়ে ওইগুলো আপনার ধ্বংস করে ফেলি, এমন অবস্থা রাসেল। আমার হাতের আঙ্গুলের চারা উঠে গেছিল, অনেক খারাপ অবস্থা রাসেল ভাই। তো তারপরে আবার ওই হুজুরেক নিয়ে এসে আনার পরে আমাকে তাবিজ করে দেয় যে যাতে তাবিজ কখনো খোলা না হয় রাসেল ভাই, খোলা না হয়। এর মাঝখানে আবার আমার এসএসসি পরীক্ষা চালু হয়ে গেছিল রাসেল ভাই, যার ফলে আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষাও দিতে পারি না। তো এত ঝামেলা হয়েছিল রাসেল ভাই, কি বলবো, যে ঝামেলা মানে এত বেড়ে গেছিল যে আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষার হল পর্যন্ত হাইটে যাওয়ার মতো আমার শক্তি ছিল না রাসেল ভাই। আমি কোন রকম আমাকে ধরে আমার আব্বু নিয়ে যেত, পরীক্ষা দিতাম, দিয়ে চলে আসি। তো পরীক্ষা শেষের পরে রাসেল ভাই
ওই যে আপনার তবলিগের ছাত্র জামাত বাইরে করে, এসএসসি পরে আমাদের মহল্লা থেকে তবলিগের ছাত্র জামাত বাইরে হয়, তখন আমি তাবিজ ব্যবহার করি রাসেল ভাই। তো তারপর তো আর বেশি একটা সমস্যা হয় নাই। তো যখন ওই ছাত্র জামাত বাইরে হয়, তো আমার আব্বু কয়েকজন বলে যে সোহাগের সমস্যা ছিল, ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় তবলিগে যাক, ও যায় ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করার মালিক, আল্লাহ ভালো করে দিবে, ইলমও হবে, দিনের রাস্তায় যাক। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। তো এই 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন, পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার ওই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজে ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ, ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তো তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধার মানিক নদীর নাম রাসেল ভাই, আধার মানিক নদীর নাম। তো ওই নদীতে একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই, আমি মেলের সাথে আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, আপনারা দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিছিল যে খবরদার কেউ রাত্রে একা একা বাইরে যাবা না, যাতে জামাতে আসলে অনেক সমস্যাই হয়, যাতে তোমরা কেউই বাইরে যাবা না। আর যদি যাইতে হয় আমাকে অথবা আমির সাহেবকে অথবা অন্য সাথে আরেকজনকে নিয়ে যেন যায়। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের হচ্ছে ইস্তেঞ্জাখানা মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের থেকে একটু দূরে, মানে ওই নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা 2টা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর 2টা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, রাত তখন বাজে আনুমানিক 12টা 12:30। মসজিদে সবাই ঘুমাই গেছে, আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল, ওর সর্বনাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো সর্বনাম ওর নাম ছিল ইসমাইল। তো রাসেল ভাই আমি আর ইসমাইল গেছি হচ্ছে আপনার ওই ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার জন্য রাসেল ভাই। তো যখন গেছি রাসেল ভাই, তখন আমরা পেশাব করে যেই চলে আসতে লাগতেছি, তো মনে হচ্ছে রাসেল ভাই ইস্তেঞ্জাখানার 2 পাশে 2টা পুকুর ছিল রাসেল ভাই। আর ওইটা মসজিদটা ছিল হচ্ছে মৎস্য অধিদপ্তরের একদম সামনে, পটুয়াখালীর যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের একেবারে সামনে মসজিদটা। তো বিশাল বড় বড় পুকুর আছে ভাই। তো ওখান থেকে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ লাফ দিল, এমন আবার ঝোপ করে একটা সাউন্ড আসলো। তো আমরা হাঁটতেছি, তো হাঁটা আর সরতে পারছি না রাসেল ভাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টাইনে ধরে রাখছে, এমন অবস্থা। মানে আমার যে ওই যে বন্ধুরা ছিল ও আগায় হাইটে যাচ্ছে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না রাসেল ভাই। আমি মানে আমার শরীর এত অবশ হয়ে গেছে, মনে আমার কথা লড়তে পারছি না। তো আমি দোয়া কালাম পরে আমার বন্ধু কোনো ভাবে আমি দৌড় মেরে মসজিদে চলে আসি, আমি সাহেবের আর কিছু বলি না। তো এমন হয়েছে, তো আমাদের ওই জামাতে থাকাকালীন রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাগুলো বেশিরভাগ ঘটছে, আমরা একটা জিনিস এক জায়গায় রাখলে তার মেসওয়াক এক জায়গায় রাখছি আর খুঁজে পাই না রাসেল ভাই, টুপি রাখছি টুপি পাই না। তো রাসেল ভাই এরকম ঘটনা ঘটতেছিল। তো রাসেল ভাই এরকম ঘটনার পরে আমরা যা হচ্ছে উপজেলা মসজিদে, পটুয়াখালী উপজেলা মসজিদে যাওয়ার পরে রাসেল ভাই ওখান থেকে এখন একটা বিশাল পুকুর ছিল রাসেল ভাই। তো জোহরের নামাজের আগে আমাদের গোসলের সময় দিত আমির সাহেবরা। তো আমরা যখনই গোসল করতে নামি রাসেল ভাই আমি, তো মনে হচ্ছিল যে আমার ও একটা কথা বলে রাখ। এই মসজিদে প্রায় দিনজনিক আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয় রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধার মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ ছিল, মেডিকেলের ভিতরে একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা
ওখানে 3 দিন থাকা দেওয়া পরে ওই মসজিদে হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে আছে ভাই। তো আমরা যেদিন প্রথম দিন গেছি ওই মসজিদে একটা গোসল করা মানে 2টা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে, মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনেই মসজিদটা আছে ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেন্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই, তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই। ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীর আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে। আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক্যালি রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে রাসেল ভাই চোখের মধ্যে রক্ত জমাট হয়েছে এরকম। তো ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি, বড় বড় পটুয়াখালী চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার ঘটনা ঘটে যে আমি ওইগুলা মাছটা আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো না, কিছু খাবো না, মানে গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকার পরে দিনের বেলা যায় সমস্যাটা, ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থেকে, বয়ান শেষ করে, বয়ান করার পরে এশারের নামাজ পড়ে আমরা জামাতে পড়া পরে খাওয়া দাওয়ার সময় আমি এত পরিমাণে রাগ হয়ে যায়, তালিম হচ্ছিল। তো তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম, সবাই বলে যে রাসেল ভাই মসজিদের মধ্যে কোনো ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাই আমার সাথে মসজিদের মধ্যেই সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেছে রাসেল ভাই। আমি তখন যে তালিম করতেছিল যে আমি ওকে বলে উঠে, আমার তখন আর খেয়াল নেই রাসেল ভাই। পরে আমার অন্য সাথে বাড়িতে থেকে শোনা যে আমি নাকি বলছি যে কি তালিম করিস, কি কথা বলিস তোরা, এসব চুপ করতে বলছি, মানে ধমক দিয়ে চুপ করতে বলছি যে চুপ কর। কোরআন আয়াত পড়লে আমি চুপ করতে বলতেছিলাম, মানে আমার সহ্য হচ্ছিল না। তো যে কথা বলে আমি ওকে নাকি যে একটা চর মেরে দিই, যে পড়তেছিলাম চর মেরে দিই। চর মারার পরে যেহেতু আমাদের সাথী ভাই ছিল, বাইরের লোক ছিল না, তো তারপরে এরকম মানে আমাকে ধমক দেয়, জিম্মাদার সাহেবের ধমক দেয়, তুমি ওকে গায়ে দিলা কেন। তা আমি জিম্মাদার সাহেবের বল কলার চেপে ধরি রাসেল ভাই, কলার চেপে ধরে ওকে একদম বল মুরব্বী মানুষ, ওনাকে এক হাত দিয়ে বলে আমি প্রায় 1.5 হাত উপরে তুলে নিই রাসেল ভাই। আমি মোটামুটি লম্বা চড়া মানুষ, আমি প্রায় 5 ফিট 8-9 ইঞ্চি। আমি ওনাকে প্রায় 1.5 হাত উপরে তুলে নিই এক হাত দিয়ে। তো এটা দিকে সবাই আমাকে ছাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, আমি ওনাকে ধাক্কা দিয়ে মসজিদে ফেলে করে রাস্তা আমি মসজিদের বাইরে চলে যাই। তো উজুখানার ওদিকে আমি চলে যাই, ওই পুকুরের সাইডে। তো যাওয়ার পরে রাসেল ভাই এখন একটা বড় ভাই ছিল, নাম ছিল মেহেদি। জিম্মাদার সাহেব বলে যে ডেকে আনো, কই গেল। তো আমাকে যেই ডাকতে গেছে উজুখানায়, আমাকে বলে সব উজু করো। আমি নিজেই যে রাসেল ভাই আমি মাথায় পানি টানি দিচ্ছি, আমি নিজেই মাথায় পানি দিচ্ছিলাম। তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু চেতনায় আছি রাসেল ভাই। তারপরে যে ওই মেয়েটি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি ওনার মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি ওনাকে ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে। উনি এত দূরে যায় পড়ছে রাসেল, একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগের আসলে আমি নিজের পাঞ্জাবি এক হাতে ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাইগে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে ছিল বুকে হাতের নখ লাগে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনে সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশে 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা, আচ্ছা ওনারা বসায় মসজিদ আমাকে সব টাইনে বসে কোরআন তেলাওয়াত করে, আমাকে ধরে প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম বুঝতে ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই গেছিল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাত নিয়ম হচ্ছে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমাই নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে,
কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে, আমার পাশে এপাশে সব সাথী ভাইরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি এমনি চোখ করে বলি যে কি হয়েছে, আমি উঠতে পারছি না, আমার গা তো খুব ব্যথা। তো একজন দিকে আমার হাত পা টিপি দিচ্ছে, ব্যথার জন্য টিপি দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু সৌদি থেকে যায়, ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসে। দিয়ে আসার কথা বলে চলে রাসেল ভাই কথা বলতে, আমার আব্বু আমার আম্মু আমার একটা তাবিজ, মানে একটা তাবিজ আমার আম্মুদেরও দিয়ে দিছিল। ওই আম্মু ওই তাবিজটা আমার ওই ব্যাগের মধ্যে দিয়ে দিছিল রাসেল ভাই। যার ফলে ওই পরে আমার আব্বু বলে যে আমি এসে তাবিজ দিয়ে যাচ্ছি। পরে আমার আম্মু বলে যে ওর ব্যাগের মধ্যে কোন তাবিজ টাবিজ আছে নাকি। তো দেখে যে আমার ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। আব্বু রওনা দিছিল। তো তারপরে ওই তাবিজটা আমার হাতে বাইরে দিতে দেখে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। তারপরে আমার আব্বু যায় যে দেখা করে আসে। তো তারপর তাবিজ বাঁধার পর থেকে আমার মোটামুটি ঠিক এখন পর্যন্ত তাবিজ ব্যবহার করি। কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে আমার ওই তাবিজটা হারায় যায়। পরে এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আল্লাহ মালিক, এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছি, কোনো সমস্যা আর পরবর্তীতে হয় নাই। তো রাসেল ভাই এটাই আমার আসলে নিজের জীবনে একটা ঘটনা ছিল রাসেল ভাই। ঘটনাটা আসলে সেভাবে গোছায় বলতে পারি নাই, কিন্তু আসলে রাসেল ভাই যার সাথে ঘটে সেই জিনিসটার ভয়াবহতা বুঝতে পারি রাসেল ভাই। আমি যখন আপনাদের এই ঘটনাটা বলতেছি রাসেল ভাই, তখন আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই। তো যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন।